প্রেসিডেন্ট হতে বাইডেনের চাই নেভাডার ৬ ইলেকটোরাল ভোট, আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের। মাদকাসক্ত পুলিশের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ৩ মাসে ডিএমপির ডোপ টেস্টে অন্তত ৫৭ জন শনাক্ত। কাগজ সংকটে বিনামূল্যের বই ছাপার কাজ বন্ধ। বেশ কয়েকটি বইয়ের পাণ্ডুলিপিও দেয়নি এনসিটিভি। উচ্চ আদালতে কয়েক মাসে ৬টি জামিন জালিয়াতির ঘটনা, ৫০ মামলা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এবং দেশে ফিরলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান বঙ্গবন্ধু টি-20 কাপে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ। সংবাদের শুরুতেই জানাবো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও কারচুপির অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, নির্বাচন সুষ্ঠু হলে তার জয়ের বিকল্প থাকত না, কিন্তু ভোট জালিয়াতি করে তাকে হারানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তার দাবি, ডাকযোগে দেরিতে আসা ভোট ও ডেমোক্র্যাটরা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এ সময় আবারও নিজেকে জয়ী দাবি করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। তবে ট্রাম্পের নির্বাচনী কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। তার রাজ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন নেভাডার অ্যাটর্নি জেনারেল। এর আগে একই দাবি করেন অন্য রাজ্যের কর্তৃপক্ষ। এদিকে আমেরিকার জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জয়ের দ্বারপ্রান্তে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ডেলাওয়ারে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলনই তার ব্যালটে দেখিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে আর মাত্র ৬টি ইলেকটোরাল ভোট দরকার জো বাইডেনের। ২৩ রাজ্যে জয়ের পর ২৬৪ ভোট তার। আর ২৩ রাজ্যে ২১৪ ইলেকটোরাল ভোট নিয়ে এখনও লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এখনও গণনা বাকি ৫ রাজ্যের মধ্যে জর্জিয়া, আলাস্কা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনায় এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। ৬ ইলেকটোরাল ভোটের রাজ্য নেভাডায় এগিয়ে আছেন জো বাইডেন। এখানে জয় পেলেই সরকার গঠন করবেন বাইডেন। আর প্রেসিডেন্ট পদে বহাল থাকতে ৫ রাজ্যেই জয় দরকার ট্রাম্পের। গণনা শেষ না হওয়া ৫ রাজ্যে ইলেকটোরাল ভোট ৬০টি। মার্কিন নির্বাচনে ইলেকটোরাল ভোট ৫৩৮টি, জয়ের জন্য পেতে হয় ২৭০টি। মার্কিন নির্বাচনের ফলাফলের বিষয়ে আরও জানাতে এবার নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন সহকর্মী এস এম সোলাইমান। সোলাইমান, এখনকার ভোটের ফলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে এবং মার্কিন নাগরিকদের মধ্যে এর প্রতিক্রিয়া কেমন, বিস্তারিত জানাবেন। তার আগে আমি একটু বলি, কিছুক্ষণ আগে মানে এখন থেকে ১০-১৫ মিনিট আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তিনি বক্তব্য দিয়েছেন। হোয়াইট হাউসে তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন। খুব শর্টলি এই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এখন যে অগ্রিম ভোট গণনা করা হচ্ছে সেই ডাকযোগের যে অগ্রিম ভোট গুলো সবগুলো ইলিগাল। এগুলার এই ভোটের কোনো এভিডেন্স নেই। উনি এই ভোটের বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টে যাবেন এবং উনি লসুট করবেন এবং সুপ্রিম কোর্টের থেকে উনি সিদ্ধান্ত নিতে চাইবেন এবং এই ভোটের কোনো এভিডেন্স নেই। তিনি যেমনটা বলছেন যে জো বাইডেন এই সমস্ত এই এভিডেন্স বিহীন এমন ভোট দিয়ে উনি চিট করতে চাচ্ছেন। সো উনি এখনো মনে করেন যে আজকে উনি বলছেন যে উনি এখনো বিশ্বাস করেন এবং মনে করেন আমেরিকার জনগণ ওনাকে আবার নির্বাচিত করবেন এবং উনি ভোটে জিতবেন এবং উনি ভিক্টরি ঘোষণা করবেন এবং উনি বিজয়ী হবেন এবং উনি বিজয় ঘোষণা করবেন, এমনটা উনি বলেছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে বিভিন্ন রাজ্যে যারা পর্যবেক্ষক ছিল তারা কিন্তু বলেছেন যে নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন। এ বিষয়ে কি তিনি কোনো পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা? তিনি বলছেন যে তিনি আসলে কোনো উনি কখনোই ওনার ৪ বছরের ক্ষমতার সময় উনি কখনো কারো কোনো প্রতিক্রিয়া নেই, ওনার এমন কোন প্রতিক্রিয়া উনি ব্যক্ত করেন না, অথবা কারো প্রতি কোনো প্রতিক্রিয়াকে আসলে উনি কেয়ার করেন, অথবা কোনো সাংবাদিক ওনার বিরুদ্ধে কিছু লিখলো আসলে উনি
এমনটা নিয়ে আসলে উনি কোনো কখনো কেয়ার করেন না। তবে উনি ওনার কথা বলে উনি আসলে শেষ করে দেন। উনি কারোর থেকে প্রশ্ন অনেক সময় নেন না, যেমনটা আজকে উনি কোনো প্রশ্ন নেন নাই কারোর থেকে, কোনো সাংবাদিক থেকে। এবার আসি নেভাদা এবং অ্যারিজোনা সম্পর্কে। নেভাদা এবং অ্যারিজোনা আসলে যে কোনো সময় যেমনটা আমাদেরকে জানিয়েছিল যে আজকে এখানকার সময় স্থানীয় বিকাল 3টার সময় ফলাফল ঘোষণার কথা, সেই হিসাবে আমরা এতক্ষণ হয়তো ফলাফল পেয়ে যেতে পারতাম, কিন্তু আসলে ফলাফল ঘোষণা হয়নি। ফলাফলের অপেক্ষায় আমরা রয়েছি। এছাড়া আরেকটা যেমনটা জানেন যে পেনসিলভেনিয়া এবং জর্জিয়াতে সেখানেও যে কোনো সময় ফলাফল, তবে সেখানকার ফলাফল আসতে বলা হচ্ছে যে নির্বাচন বিশ্লেষকরা বলছেন যে সেখানকার ফলাফল বা আগামীকাল শুক্রবার অথবা শনিবারের মধ্যে ফলাফল ফাইনাল হয়ে যাবে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রেখে, আজকে বিকেলে আমি এখানে রাত 8টা, আজকে বিকেলে আমি ডেলাওয়্যার স্টেটের যেখানে জো বাইডেনের যেখানে আপনার ভিক্টরি ঘোষণা করার জন্য সেস সেন্টার থেকে আমাদের একজন বাংলাদেশি কমিউনিটির নেতা ফোনে কথা হয়েছে আমার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে ট্রাম্প ক্যাম্পেইন অফিসের প্রধান ক্যাম্পেইন অফিসার ডেলাওয়্যারের ক্যাম্পেইন অফিসে তারা জানিয়েছেন যে আসলে উনি চাচ্ছেন সবগুলা রেজাল্ট একসাথে আসুক, তখনই আসলে মানুষের মধ্যে বিপদ হবে না। তবে তিনি একটা কথা বলেছেন যে কোনো রিপাবলিকান কোনো ডেমোক্রেট নয়, সবাই ইউনাইটেড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মার্কিন নির্বাচনের ফলাফলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম সুলাইমান। মার্কিন নির্বাচনের ফলাফলের আরো বিস্তারিত জানাতে এবার ফ্লোরিডা থেকে যুক্ত হবেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, সুলাইমান যেমনটি বলছিলেন যে নেভাডা, অ্যারিজোনা এই রাজ্যগুলোর ফল ঘোষণা করতে কত সময় লাগবে, এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য রয়েছে? এবং আরেকটি বিষয়, ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্সের কথা বলেছিলেন যে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন, তো এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? শাফাত, আমি নির্বাচনের যে ভোট গণনা চলছে সেইটি নিয়ে প্রথমে একটু আসি, তারপরে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্স নিয়েও কথা বলবো। প্রথমে যেটি আমরা গত 2 দিন ধরেই দেখছি যে ট্রেন্ড যেটি সেট হয়েছে সেটি হচ্ছে যে মেইল ইন ব্যালট সেগুলিতে আসলে ডেমোক্রেটরা অনেক এগিয়ে আছে। আপনি যদি দেখেন জর্জিয়ার সর্বশেষ অবস্থা 3000 বেশি ভোট এখন আছে ডোনাল্ড ট্রাম্পের। এটা আমরা গতকালকেও দেখেছি, 2 লাখের বেশি ভোট এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প একটা সময়ে, সেখানে এখন 3,000 ভোটে এগিয়ে আছেন। আর 18,000 ভোট কাউন্ট বাকি আছে জর্জিয়া স্টেটে, এবং এই 18,000 ভোটের মধ্যে আসলে যেহেতু এটা আটলান্টা শহর অঞ্চল, আটলান্টার কিছু ভোট আছে, এখানে মেইল ইন ব্যালট যেগুলি আছে সেগুলির পার্সেন্টেজ যদি আমরা ট্রেন্ডটা দেখি 70%-এরও বেশি বাইডেনের দিকে যাচ্ছে। এবং এটা হঠাৎ করে হওয়া ঘটনা না, গত 6 মাস ধরেই এই প্রচারণাটাই ছিল, যা বাইডেনের পক্ষ থেকে বলা হচ্ছিল যত সম্ভব মেইল ইন ব্যালট দিন, যত সম্ভব অগ্রিম ভোট দিন, ভোটের দিনে ভিড় করার দরকার নেই, ভিড়টা কম, ভিড় এড়িয়ে স্বাস্থ্য এবং নিজেকে বাঁচিয়ে তারপরে নির্বাচনে ভোট দেওয়া। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ছিল যে মেইল ইন বক্স ব্যালটে যাওয়ার দরকার নেই, ভোটের দিন সবাইকে ভোট দিতে হবে। সেই লাইন অফ থটস থেকেই কিন্তু আজকে তার যদি প্রেস কনফারেন্সটা দেখেন, সেখানে তিনি বলছেন যে নির্বাচনের পরে যে ভোট গণনাগুলি হচ্ছে সেটি ট্রাম্পের ভাষায় অবৈধ ভোট। যদিও আমরা দেখছি যে আমেরিকার আইন অনুযায়ী এগুলি সবই বৈধ ভোট, এবং বাইডেন বলছেন যে সব কটা ভোট গণনা হওয়া প্রয়োজন আছে। এটি নিয়ে আসলে রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্কের মধ্যেও দ্বিধা আছে, এবং রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্করাও মনে করছেন যে এখনো পর্যন্ত প্রেসিডেন্টের যে অবস্থান সেটি যথাযথ না, সবগুলি ভোট আগে কাউন্ট হতে হবে। কোনো একটা ভোটকে ইল্লিগাল ভোট বলতে হলে সেটার পিছনে যথেষ্ট যুক্তি থাকার দরকার আছে। ট্রাম্প অবশ্য অভিযোগ করছেন যে তাকে ভোট গণনার খুব কাছে তার যারা প্রতিনিধি আছে তারা কাছাকাছি যেতে পারছেন না, অনেক দূর থেকে তাদেরকে দেখতে হচ্ছে, ফলে সেখানে কোনো ধরনের কারচুপি হচ্ছে কি হচ্ছে না তারা যথাযথভাবে সেটি দেখতে পাচ্ছেন না। তো এগুলি নিয়ে চলবে, এবং ট্রাম্প ঘোষণা দিয়েছেন বিষয়টিকে তিনি আদালতে নিয়ে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, সেই ঘোষণা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তবে ভোট কাউন্টিং যেটা হচ্ছে সেটার দিকে যদি নজর আবার একটু ফেরাই, তাহলে জর্জিয়াতে আমরা বলেছি 3,000 ভোটে এগিয়ে আছে ট্রাম্প, কিন্তু যে 18,000 ভোট এখনো গণনার বাকি আছে সেখানে আসলে অনেক দূর এগিয়ে যেতে পারেন বাইডেন। অন্যদিকে পেনসিলভেনিয়াতেও কিন্তু একই অবস্থা, পেনসিলভেনিয়াতে 7 লাখ থেকে এখন 60,000-এ নেমে এসেছে। মোটামুটি ভাবে বলা যায় যে ট্রাম্পের চাইতে বাইডেনের অবস্থা এখন অনেক ভালো, প্রক্রিয়াগতভাবে যতটুকু সময় লাগে গণনা করতে। জাহিদ হোসেন নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব।
এদিকে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন জো বাইডেন। এরই মধ্যে ট্রানজিশন ওয়েবসাইট চালু করে তার দল ডেমোক্রেটিক পার্টি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে দরকার হয় প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন। এতে একটি বিশেষ টিম হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করে থাকেন। আর সে প্রক্রিয়া সর্বশেষ তথ্য দেওয়া হবে এই ওয়েবসাইটে। এখানে নিজেদের উদ্যোগ পরিকল্পনা জানাচ্ছেন বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস। এরই মধ্যে করোনা মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন ও বর্ণবাদ থেকে যুক্তরাষ্ট্রকে মুক্ত করার অঙ্গীকার করেছেন তারা। এদিকে ভোটের মাঠে পিছিয়ে পড়ে উদ্বেগে আছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ টুইটে ভোট গণনা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ফল ঘোষণার আগে পেনসিলভেনিয়া, মিশিগান সহ কয়েকটি রাজ্যে 5 লাখের বেশি ব্যবধানে জয় পাওয়ার দাবি করেন তিনি। যদিও মিশিগানে জয় পেয়েছেন বাইডেন। ট্রাম্পের তালগোল পাকানো বক্তব্যে যোগ দিয়েছেন আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ম্যাট স্ক্যালপস, আইনজীবী রুডি জিলিয়ানির মতো ব্যক্তিরাও। এরই মধ্যে অনিয়মের অভিযোগে 4 রাজ্যে মামলা ঠুকেছে রিপাবলিকান শিবির। ভোটের দিন হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে নিজেকে জয়ী ঘোষণার কিছুক্ষণ পরই ভোট গণনায় প্রতারণার অভিযোগ তুলেছেন তিনি। নির্বাচন পরবর্তী সহিংসতা তৃতীয় বিশ্বের রেওয়াজ হলেও এবার এর আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রেও। ট্রাম্প শিবিরের ভোট গোনা বন্ধে মামলার জেরে প্রতিটি ভোটের গণনা চেয়ে সড়কে নেমেছে বাইডেন সমর্থকেরা। এতে নিউ ইয়র্ক সহ 8 রাজ্য আগুনে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অন্তত 100 জনকে। 12 রাজ্যে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ভোট গণনার মধ্যেই ব্যাপক বিক্ষোভ সহিংসতার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক সহ কয়েকটি রাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাতভর চলে স্লোগান। গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় বিক্ষোভ করেছে ট্রাম্প বিরোধীরা। প্রতিটি ভোট গণনার দাবি তাদের। আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা সবার সমতা চাই। সবার সম অধিকার নিশ্চিত করতে হবে। সবাই একই রকম সুযোগ পাবে, আর সেটা তখনই সম্ভব যখন একজন ভালো প্রেসিডেন্ট পাবো আমরা। কে জিতবে সেটা বড় কথা নয়, যে আসুক আমাদের অবস্থান বদলাবে না। মৃত্যু এখন আর আমাদের কাছে নতুন কোনো বিষয় নয়। আমাদের দাবি একটাই, সব ভোট গুনতে হবে। অনেক জায়গায় আগুনও দিয়েছে বিক্ষোভকারীরা। সংঘর্ষ হয়েছে ন্যাশনাল গার্ড সদস্যদের সঙ্গে। অন্যদিকে অ্যারিজোনার ফোনিক্সে সড়কে ভোট গণনা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকেরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে মিশিগানের ডেট্রয়েটে। নির্বাচনের ফল ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্প নিয়ম ভেঙে নিজেকে জয়ী দাবি করায় শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংসতায়। ভোট জালিয়াতির অভিযোগ তুলে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় মামলা করেছে তার দল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদক নির্মূলের দায়িত্ব যাদের, সেই পুলিশ সদস্যদের অনেকেই মাদকাসক্ত। ডোপ টেস্টে প্রতিদিনই বাড়ছে মাদকাসক্ত পুলিশ শনাক্তের সংখ্যা। গত 3 মাসে ডিএমপি 3 শতাধিক পুলিশের ডোপ টেস্টে 57 জন শনাক্ত। ডোপ টেস্টে তাদের ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা সেবনের প্রমাণ মিলছে। বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করছে ডিএমপি। মাদকের আখড়া রাজধানীর কারওয়ান বাজারে গত জুলাইয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায় পুলিশ সদস্যদের সম্পৃক্ততার তথ্য মেলে। তদন্তে 18 পুলিশের মাদক ব্যবসা ও সেবন প্রমাণিত হলে তাদের করা হয় বরখাস্ত। পুলিশে মাদকসেবী ও ব্যবসায়ী থাকার দীর্ঘদিনের এ অপবাদ ঘোচাতে বাহিনীর সদস্যদের ডোপ টেস্ট করাতে আগস্টে ঢাকা মহানগর পুলিশের সব ইউনিটকে চিঠি দেন ডিএমপি কমিশনার। গত 3 মাসে 3 শতাধিক সদস্যের ডোপ টেস্ট করা হয় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। পুলিশ হাসপাতাল জানাচ্ছে, মাদক শনাক্তে 12টি টেস্ট করা হয়। এতে অনেকের শরীরে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজার উপস্থিতি পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত 57 মাদকাসক্ত পুলিশ চিহ্নিত হয়েছে। তাদের 8 জন এসআই, সার্জেন্ট 2 জন, এএসআই 6 জন, নায়েক 2 জন ও কনস্টেবল 39 জন। একাধিক মাদক পজিটিভ পাওয়া যায়। যেমন একই ব্যক্তির শরীরে অ্যালকোহলও পাওয়া যাচ্ছে, আবার মেথ্যামফেটামিন অর্থাৎ ইয়াবাও পাওয়া যাচ্ছে। যে ইউনিট থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ডোপ টেস্ট করা হোক,
সেই ইউনিটে আমরা রিপোর্টটা পাঠিয়ে দিই। পুলিশ জানাচ্ছে মাদকাসক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে। তদন্ত শেষে অনেকেই চাকুরি হারাবেন। তো তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়ে সেই বিভাগীয় মামলা চলমান অবস্থায় আছে। অভিযোগের সত্যতা সম্পূর্ণভাবে প্রমাণিত হয় তাহলে কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ বিশ্লেষকদের মতে উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও ডোপ টেস্ট করা উচিত, কেননা পুলিশের কোনো পর্যায়েই মাদক সেবন গ্রহণযোগ্য নয়। ব্রিটিশের করা যে সমস্ত আইন সেগুলো দিয়ে আসলে এই পুলিশ সদস্যের বিভিন্ন অপরাধ এবং মাদকাসক্ত হওয়া সেটা ঠেকানো যাচ্ছে না। এমন শাস্তি দিতে হবে যাতে করে পুলিশ সদস্যরা ভবিষ্যতে আর মাদকাসক্ত হতে না পারে। ডিএমপির মতো পুলিশের সকল ইউনিটেই ডোপ টেস্ট করিয়ে ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাগজ সংকটের কারণে অনেক মুদ্রণ প্রতিষ্ঠানের বিনামূল্যের বই ছাপার কাজ বন্ধ। সেই সঙ্গে বেশ কয়েকটি বইয়ের পাণ্ডুলিপিও দেয়নি এনসিটিবি। এ অবস্থায় নির্দিষ্ট সময় বই ছাপানোর কাজ শেষ করা নিয়ে সংশয় জানিয়েছে মুদ্রণ মালিক সমিতি। কাগজ মিল কর্তৃপক্ষ বলছে দরপত্রে বাজার মূল্যের থেকে কম দাম নির্ধারণ করায় কাগজ দিতে পারছেন না তারা। চলতি বছর বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। অন্যান্য বছর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করে বেশিরভাগ বই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। অথচ এবছর কাজ পাওয়া অনেক মুদ্রণ প্রতিষ্ঠানে ছাপার কাজ বন্ধ। অনেকে কাজ চালালেও চলছে ধীর গতিতে। কাগজ না পাওয়ায় এই অবস্থা চলছে বলে জানিয়েছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। যে হিসাবে আমাদের কাজ চলার কথা ওই হিসাবে কাজ চালাতে পারছি না কাগজ সংকটের কারণে। তো যেভাবে কাগজ পাওয়ার কথা ছিল সেভাবে কাগজ পাচ্ছি না। মুদ্রণ মালিক সমিতি বলছে কাগজের মিলের সঙ্গে আগে চুক্তি করা হলেও এখন তারা কাগজ দিচ্ছে না, দাবি করছে বাড়তি দাম। সেই সঙ্গে অনেক বইয়ের পাণ্ডুলিপি এখনো দেয়নি এনসিটিবি। অনেকে লস স্বীকার করে বেশি দামে কাগজ কেনার চেষ্টা করতেছে বইটা দেওয়ার জন্য, কিন্তু মিল এখন যথাসময় দিচ্ছে না। এনসিটিভি তার অনেকগুলো পাণ্ডুলিপি দিতে পারে নাই। কাবার ছাপার ব্যাক টু ব্যাক কাবার ছাপা হবে, নতুন কিছু ছবি আসবে, এ ব্যাপারে এনসিটিভি কোনো সিদ্ধান্ত নেই। এদিকে কাগজ মিল সংশ্লিষ্টরা বলছেন যে দাম নির্ধারণ হয়েছে সেই দামে কাগজ দেয়া সম্ভব না। ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমরা যে রেটে ওনারা টেন্ডার গুলো পেয়েছে ওই রেটে মিল মালিক গুলো কাগজ দিতে পারছে না, কারণ তাদের কস্টিং পোষায় না। এনসিটিভি বলছে কাগজ সংকটের বিষয়ে তাদের কিছু করার নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাগজের বই বুঝিয়ে দিতে হবে। দুটো আমাদের ইন্সপেকশন এজেন্ট আছে যারা সকল পর্যায়ে কাগজের মান, মুদ্রণ এবং সরবরাহ থেকে সেটা তারা যাচাই করে থাকে। আমাদের মনিটরিং টিম আছে যারা এগুলো তদারকি করে থাকে, এবং আমরা কখনোই নিম্নমানে কাগজ দিয়ে বই ছাপাবে সেটা আমরা গ্রহণ করব না। এদিকে দরপত্রে কাগজের দাম কম দেখিয়ে কয়েকটি প্রতিষ্ঠান কাজ নেয় এখন এই সংকট তৈরি হয়েছে। এদের অনেকে নিম্নমানের কাগজ ছাড়ানোর চেষ্টা করলে আটকে দিয়েছে এনসিটিভি। সংশ্লিষ্টরা বলছেন একদিকে যেমন বইয়ের কাগজের মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে, অন্যদিকে কাগজ পাওয়া নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে সেটির দ্রুত সমাধান করতে হবে, যাতে করে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া সম্ভব হয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য গোপন, নথি জাল, এজাহার বদলানো এবং অভিযোগের গুরুত্ব কমানো সহ নানা উপায়ে গত কয়েক মাসে কমপক্ষে 6টি জামিন জালিয়াতির ঘটনা উচ্চ আদালতে। দুর্নীতি, ধর্ষণ, অস্ত্র ও মাদক মামলায় এসব জালিয়াতির ঘটনায় অন্তত 50 মামলা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলছেন তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 3.25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় ডিআইজি প্রিজন্স বজলুর রশিদের জামিন আবেদন হাইকোর্ট নাকচ করেন গত জানুয়ারিতে। 1 জুন আবার জামিন আবেদন করলে তাও খারিজ হয়। এরই মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় বিচারিক আদালত। হাইকোর্টের আদেশ গোপন করে 29 অক্টোবর আবেদন করলে বিচারিক আদালত তাকে জামিন দেয়। শুধু তথ্য গোপনই নয়, এজাহার বদলে বিচারিক আদালতের রায় পাল্টে অভিযোগের গুরুত্ব কমিয়ে বিভিন্নভাবে জালিয়াতি করে সম্প্রতি হত্যা, ধর্ষণ, মাদক ও অস্ত্র মামলায় জামিন জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে উচ্চ আদালতে। দুর্নীতি দমন কমিশনের পক্ষে একটি দরখাস্ত দাখিল করা হয়েছে জামিন বাতিল চেয়ে, যে তথ্য গোপন করে জামিন
হাসিল করেছে। পিউনিটিভ অ্যাকশন যদি নিয়ে এক্সাম্পলি যদি কয়েকজনকে পানিশমেন্ট দেওয়া হয়, আমার মনে হয় এটা রোধ করা যাবে। আর সবচেয়ে বেশি দরকার হলো বিচারিক আদালতের যেখানে কপি সেকশন, যেখানে সার্টিফাইড কপি পাওয়া হয় বা যে আদালতে জামিন মুভ করা হয়, সেখানে ওনাদের বলা উচিত যে হাইকোর্টে এটা পেন্ডিং নেই। আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এসব ঘটনায় অন্তত 50 থেকে 60টি মামলা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন, যার তদন্ত চলছে। জালিয়াতির সাথে আইনজীবীদের সংশ্লিষ্টতা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অনেকগুলো মামলা হয়েছে, এগুলো কিন্তু বাই দিস টাইম এগুলো কিন্তু ইনকোয়ারি হচ্ছে এবং কিছু চার্জশিট জমা দিছে, বিচারও আরম্ভ হয়ে গেছে এবং এগুলো শাস্তি হবে। আপনি কিছুদিন আগে যখন ঢাকা জজ কোর্টে একটা কয়েকজনের বিচার হয়, ওদের শাস্তিও হয়েছে। এর আগে গত 20 সেপ্টেম্বর ধর্ষণ মামলায় রায়ের নথি পাল্টে আসামির জামিন নেয়ার পর এক আইনজীবীর বিরুদ্ধে ওঠে জালিয়াতির অভিযোগ। তবে অনেক সময় আইনজীবীরাও প্রতারিত হয় বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জানুয়ারিতেই দেশে আসছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি 3 কোটি ডোজ করোনার টিকা। ভারতের সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ত্রিপাক্ষিক চুক্তি শেষে এমন আসার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, অক্সফোর্ডের টিকা নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে প্রাথমিকভাবে 3 কোটি ডোজ করোনার টিকা দেবে। এই হিসেবে প্রথম ধাপে 1.5 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। এরপর প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা দেবে সিরাম। একজনকে 28 দিনের ব্যবধানে 2 ডোজ টিকা দেওয়া হবে। প্রতি ডোজের দাম পড়বে $5 বা প্রায় 450 টাকা। আমরা সরাসরি সিরামের কাছ থেকেই এটা ক্রয় করছি। বেক্সিমকো তাদের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা সকল সাপোর্ট দিয়ে যাবে, মানে অর্থাৎ ওখান থেকে আনার দায়িত্বটা বেক্সিমকোর উপরে পড়বে। টিকা পাওয়ার ক্ষেত্রে করোনা মোকাবিলার সম্মুখ যোদ্ধা স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার পাবে। এরপরই থাকছেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, গণমাধ্যম কর্মী ও বয়স্করা। এছাড়া বেসরকারিভাবে যারা করোনার টিকা দিতে চান তাদেরকেও সরবরাহ করবে বেক্সিমকো, তবে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে। বাংলাদেশে তো ভ্যাকসিন আমরা দিয়েই আসছি, সেই ভ্যাকসিনটা সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। যদি কোনো সার্ভিস চার্জ কিছু যদি সরকার ধরে সেটা পরে সিদ্ধান্ত হবে। আর প্রাইভেটেও তো এটা আনবে, প্রাইভেট তো তারা তাদের চার্জ একটা নিবে, তাদের সেই চার্জ অনুযায়ী তারা প্রাইভেটলি দিবে। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, আবহাওয়া সহ অন্যান্য অনুষঙ্গ বিবেচনায় অক্সফোর্ডের টিকা বাংলাদেশিদের জন্য তুলনামূলকভাবে ভালো, এর দামও পড়বে কম। এই ভ্যাকসিনটা আমাদের এক্সিস্টিং যে সিস্টেমটা আছে ইপিআই প্রোগ্রামের মাধ্যমে সরকারের, এটাতে যেরকম টেম্পারেচার কোল্ড চেইন মেনটেন করতে হয়, এটাও তাই লাগে। এটা আমাদের জন্য মাচ বেটার অপশন। আমাদের ধারণা দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট অর ওয়ান অফ দ্য ফার্স্ট ভ্যাকসিন যেটা নাকি ওদের অ্যাপ্রুভাল পাবে, এবং ইট ইজ অলরেডি এখন যে কয়েকটা স্টাডি হয়েছে, ইট ইজ কনসিডার্ড টু বি সেফ অ্যান্ড এফেক্টিভ, অ্যান্ড ফাইনালি এখন পর্যন্ত ডেফিনেটলি ইট ইজ দ্য চিপেস্ট। বিশ্ববাজারে অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশে অক্সফোর্ডের করোনা টিকা প্রাপ্তির আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন পর্ব শেষ, এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দ্বিতীয় পর্বে আরও পরিণত হয়ে ফেরার লক্ষ্য টাইগার অলরাউন্ডারের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি সেরে নিতে চান বঙ্গবন্ধু টি-20 কাপে। এর আগেও তিনি ফিরেছেন একাধিকবার, তবে এবারের ফেরা অন্যরকম। নিষেধাজ্ঞা পর্ব শেষ হয়েছে, মাঠে নামার সার্টিফিকেটটা হাতের মুঠোয়। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেও আগের মতোই নির্ভার সাকিব আল হাসান। এ পর্বেও মহাতারকার মূল অস্ত্র তার আত্মবিশ্বাস। অন্যান্যবার আসলে হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি কিংবা কোনো জায়গা থেকে ঘোরা শেষে দেশে ফিরি, এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে, কিন্তু এবার যেটা হলো যে মাথার উপরে যে একটা চাপ ছিল ওই চাপটা ছেড়ে আসতে পারলাম। নির্বাসন দণ্ড হতাশ করেছিল, তবে সেখান থেকেও খুঁজে নিয়েছিলেন ইতিবাচক দিক।
1 বছর পর আবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এই আশায় জুগিয়েছে জ্বালানি, চাঙ্গা রেখেছিল সাকিবকে সবশেষ 1টি বছর। বিরতির পর সবার আগে আসছে যেই প্রসঙ্গ, সেই ফিটনেস ইস্যুতে ইতিবাচক সাকিব। বিকেএসপিতে সবশেষ অনুশীলন পর্ব সম্পূর্ণ করেননি। সেই ঘাটতি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠতে চান। দীর্ঘমেয়াদে চোখ রাখছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। লাল সবুজ জার্সিতে ফেরার আগে প্রস্তুতির কাজ সেরে নিতে চান বঙ্গবন্ধু টি-20 কাপে। যে অবস্থাতে ছিলাম ওই অবস্থাতে নাই। তারপরে মাঝখানে আসলে যখন ট্রেনিং করছিলাম তখন আবার ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই 1 মাস যদি গ্যাপ না দিত হয়তো বেশ ভালো একটা অবস্থায় থাকতাম। সামনে ওয়েস্ট ইন্ডিজের আসার কথা আছে, তো সেই দিক থেকে প্রস্তুতি হিসাবে নিতে গেলে এই টুর্নামেন্টই একমাত্র জায়গা আছে যেখানে সব প্লেয়ারই ইনফ্যাক্ট প্রস্তুতিটা নিতে পারবে। 14 বছরের ক্যারিয়ারে যা যা হয়নি সব চ্যালেঞ্জ জিততে চান দ্বিতীয় পর্বে। তবে তার আগে গুরুত্ব দিচ্ছেন আত্ম উপলব্ধিতে। দ্বিতীয় পর্বে অপেক্ষা এখন অন্যরকম সাকিবের। আমি ভোটার না ভাই, আমি দেশের ভোটার। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে পর্যটন কেন্দ্রে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ায় পর্যটক আসতে শুরু করেছে রাঙামাটিতে। দর্শনার্থীদের আগমনে জমে উঠছে এ খাতের ব্যবসাও। এতে গত 5 মাসের ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে পর্যটন কর্পোরেশন। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে রাঙামাটিতে। চারদিকে সবুজের সমারোহ আর পানিতে ভরপুর কাপ্তাই হ্রদ। প্রাকৃতিক ঝর্ণাগুলো ফিরে পেয়েছে তাদের চিরচেনা রূপ। করোনার কারণে এতদিন পর্যটক শূন্য ছিল রাঙামাটির। সাজেক, শুভলং, ঝুলন্ত সেতু সহ অসংখ্য দর্শনীয় জায়গা। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেয় প্রতিদিন হাজারো পর্যটক আসছেন পাহাড়ি জেলায়। রাঙামাটির পরিবেশটা খুবই সুন্দর, আর এই সময়টা আসছে আমরা হচ্ছে ওয়েদারটা খুব ভালো। চারিদিকে পাহাড় আর ঘেরা একটা লেক, এখানে ঘুরতে খুবই মজা এবং দৃশ্যগুলো অত্যাধিক সুন্দর। দর্শনার্থীদের আগমনের সামনের মাসগুলোতেও পর্যটন কেন্দ্র সরগরম থাকবে বলে মনে করছেন এই কর্মকর্তা। এই বুকিংগুলোর কারণে আমাদের এখানে মোটামুটি 90% পর্যন্ত বুকিং হয়ে গেছে আর কি। এভাবে আমরা একটা ভালো একটা মৌসুমের আবহাওয়া টের পাচ্ছি। এটা পর্যটনের জন্য খুবই ভালো। ভ্রমণ নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় টুরিস্টদের পাশাপাশি আছে তথা সাধারণ নাগরিকের পাশাপাশি আছে। কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটবে এটা আমরা হতে দেব না। করোনার কারণে মার্চ থেকে আগস্ট পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ নিষেধ ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।